প্রথমেই আমি ধন্যবাদ জানাই পুলিশ এবং প্রশাসনকে আমাদের গর্বের সল্টলেক স্টেডিয়ামটাকে রক্ষা করার জন্য। কেন বলছি একটু বাদে ব্যাখ্যা করব। আমি বিগত কিছু অডিওতে বলেছি যে কেন বড় ম্যাচ বাতিল করেছে। তারপর আমি দেখলাম, আজকেই দেখলাম আহ, বিধাননগর পুলিশ থেকে একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে তারা বেশ কিছু এভিডেন্স পেয়েছে, কিছু অডিও ভিডিও যেরকম হয় সোশ্যাল মিডিয়ায় একটা মনিটরিং করা হয়, যার থেকে তাদের মনে হয়েছে যে আজকের বড় ম্যাচ হলে সেখানে বিস্তর গণ্ডগোল পাকানোর একটা পরিকল্পনা চলছিল। তো সেই কারণে আমি বলেছিলাম, আমাকে ঠিক চিনি না, একটা ছেলে এসে বোধহয় আইটিতে কাজ করে, বোধহয় একটু প্রো টিএমসি গোছে। তো ও আমাকে এমনি জাস্ট জিজ্ঞেস করছিল, ও আবার ইস্টবেঙ্গল ফ্যানও। তো সেই জন্য আমাকে টুইটারে জিজ্ঞেস করছিল, আহ, তোমার কি মনে হয় মানে আজকের ম্যাচটা বাতিল করে কি ঠিক করলো, মানে ও চাইছিল যাতে ম্যাচটা হয়, মানে ও সেরকম হার্ডকোর, মানে ওরকম মানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়। ওই আছে না অনেকে যে যা নিজের পেশায় যুক্ত, তার সঙ্গে কেউ কিছুটা প্রো টিএমসি, কেউ কিছুটা প্রো বিজেপি, কেউ কিছুটা প্রো সিপিএম গোছে, তো সেরকমই। তোকে আমি বললাম, এটা পুলিশের ব্যাপারটা জানার আগে তোকে আমি বললাম, আমার যা দেখে মনে হচ্ছে যে যদি আজকের ডার্বিটা হতো তাহলে আরও একটা 16ই আগস্ট হতো। 16ই আগস্টে একটা সত্যিকার দুর্ঘটনা ঘটেছিল। যখন ঘটেছিল ওইটা একটা মানে একটা মাঠে ঘটা একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা হয়েছিল, কিন্তু এইটা একটা পূর্ব পরিকল্পিত হতো। আহ, কেন আমি বলেছিলাম সেটা কিন্তু পরবর্তীকালে পুলিশ স্বীকার করলো। কেন আমি বলেছিলাম তার কারণ হচ্ছে, এই যে আরজি করের একটা ঘটনা হলো, সেটা আপনি যদি মোটিভটা খোঁজেন তাহলেই আহ, বুঝতে পারবেন কেন হলো। এবার আপনি বলতে পারবেন মানে মোটিভ কী হতে পারে। প্রথমে তাহলে ধরা যাক কে কে পসিবল কালপিট হতে পারে। এক পক্ষ বলছে যারা ক্ষমতায় আছে সেই পার্টি, আরেক পক্ষ বলছে যারা ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে চূড়ান্ত ব্যর্থ তারা। এবার যারা ক্ষমতায় আছে তাদের মোটিভটা কি? মোটিভ হচ্ছে খুব সহজ, যেটা লোকজন বলছে যে এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য বা এভিডেন্স নষ্ট করার জন্য। কিন্তু আপনি দেখুন আজকালকার দিনে আধুনিক যুগে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, কোনো গল্পের বইতে নেই, ব্যোমকেশের কোনো বইতে আমরা বসে নেই। তো এভিডেন্স, এই ফরেন্সিক এভিডেন্স, সেগুলো যখন একটা একটা কোনো একটা ঘটনা ঘটে, একটা ক্রাইম ঘটে, তো প্রথমে জায়গাটা কর্ডন করে রাখা হয়, মানে ঘিরে রাখা হয়। তারপর ফরেন্সিক টিম প্রথমে আসে, ওরা এসে সমস্ত এভিডেন্স যা যা আছে পুরো ছেঁকে ঠেকে নিয়ে চলে যায়। তারপর কিছু সাধারণত ঘটে না, যেটা ঘটে সেটা আপনার সিনেমায় দেখেন, ধরুন নেটফ্লিক্সে দেখতেন বা ব্যোমকেশে কোনো গল্পে, যে একটা ঘটনা পুলিশ কিছু পেলো না, তারপর 7 দিন বাদে ফেলুদা গিয়ে একটা ভাঙা একটা বোতাম পেলো, তারপর 9 দিনের মাথায় আপনার ব্যোমকেশ গিয়ে একটা পোড়া সিগারেট পেলো, তারপর আবার হয়তো খোঁড়াতে খোঁড়াতে কাঁচ নিয়ে হাঁটতে হাঁটতে কাকাবাবু হয়তো জানলার বাইরে হয়তো একটা কিছু একটা একটা কিছু একটা মানে একটা সুতো পেলো। এইগুলো গল্পের বইতে হয় প্রথমত। বাস্তব জীবনে এরকম ক্রাইম, ক্রিমিনাল ক্রাইম ডিটেকশন, প্রাইভেট ডিটেকটিভ সেরকম হয় না, ওগুলো গল্পের বইতেই হয়। তো সেই ধরুন আমার মনে হয়েছিল যে যেটা বলছিলাম, তো এভিডেন্স কিন্তু অলরেডি মানে গ্যাদার করে নিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ, তাদের যে প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী, এবং তারপর সেটা অবশ্যই আমরা যা জানতে পেরেছি সিবিআইকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। সুতরাং এভিডেন্স যদি থেকে থাকে, তাহলে তো যারা ক্ষমতায় আছে, রাজনৈতিক দল যে দল আছে, তাদের তো নিজেদেরই প্রশাসন, নিজেদের পুলিশ, তাদের জন্য ওই ভাঙাচোরা করা কি দরকার? টুক করে যাবে, গিয়ে করে চলে আসবে, মানে অত হইচই করার দরকার নেই। এবার দ্বিতীয় পক্ষ গেছে, সে কি এভিডেন্স ডিস্ট্রয় করতে গেছে? না, আমি যদি একই লজিক ধরি যে এভিডেন্স ওখানে নেই, তাহলে সে কিন্তু এভিডেন্স ডিস্ট্রয় করতে যায়নি, মানে এ পক্ষও যায়নি ও পক্ষও যায়নি। এই বিষয়ে কিন্তু দুপক্ষই ভুল বলেছে, মানে যারা ক্ষমতায় আছে তাদের যে প্রো লোকজন তারাও ভুল বলেছে যে ও পক্ষ এভিডেন্স ডিস্ট্রয় করতে গেছে, আবার এ পক্ষ বলেছে ও পক্ষ এভিডেন্স ওখানে নেই। তাহলে কি মোটিভ হতে পারে? মোটিভ একটাই হতে পারে যে ওখানে যদি আমরা হঠাৎ করে আক্রমণ চালাই, ধরুন পুলিশ এখানে ফেল করেছে ইন্টেলিজেন্স, সেটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে যদি একটা হঠাৎ একটা দাঙ্গা হাঙ্গামা লাগাই, তখন পুলিশ হতচকিত হয়ে হয়তো লাঠিচার্জ করলো, আরও কিছু করলো, হয়তো তাদেরকে রক্তপাত হলো, বা একটা দুটো যদি মানে গোলাগুলি হয়, আঘাত হয়, মৃত্যু হলে তো আরও ভালো। তখন সেইটা নিয়ে একটা চূড়ান্ত রাজনীতি করা যাবে। এইটাই একমাত্র একটা মানে একটা সলিড মোটিভ আমরা বুঝতে পারছি। এছাড়া কোনো দ্বিতীয় মোটিভ কিন্তু এই মুহূর্তে নেই। ওই এভিডেন্সটা নেই, এভিডেন্স ওখানে নেই, মানে যারা ক্ষমতায় আছে তারাও এভিডেন্স সরাতে পারবে না,
যারা ক্ষমতায় নেই তারাও এভিডেন্স সরাতে পারেন, কারণ এভিডেন্সটাই ওখানে নেই। সুতরাং এভিডেন্সের গল্পটা কিন্তু টোটালি ভিত্তিহীন, মানে দুপক্ষই ভুল বলছে এই বিষয়ে। সুতরাং ওখানে ব্যাপারটা তারা ফেল করলো, ভাঙচুর করলো। একই জিনিস, একই ঘটনা কিন্তু আমি যা বুঝতে পারছিলাম বিভিন্ন আমি বারংবার বলে আসি, অনেকে আমায় বলে দাদা আপনি কেন রাজনীতির কথা বলো। তার কারণ ইস্টবেঙ্গল সুপার জায়েন্ট মোহনবাগান এরা একটা কমিউনিটি ক্লাব। এই কমিউনিটিতে যারা যে পেশায় যে লোকজন আছে, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আইটি প্রফেশনাল, উকিল, চোর ছ্যাচোর, ডাকাত, চিটিংবাজ, এরা সবাই কেউ না কেউ ইস্টবেঙ্গল ফ্যান, কেউ কেউ মোহনবাগান সুপার জায়েন্টের ফ্যান, কেউ কেউ মোহামেডানের ফ্যান। তো সেই ধরুন আজকের যেটা যে সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো দেখছিলাম, যাদের থেকে দেখছিলাম, তারা ম্যাক্সিমামই হচ্ছে দুটো পার্টি, একটা লাল পার্টি, একটা হচ্ছে গেরুয়া পার্টি, এদের হাইলি প্রো। তো এরা কিন্তু মানে মানুষকে চুলকে দিচ্ছিল। এবং এই ঘটনা আগেও ঘটেছে, আগেও একবার 21শে জুলাইতে এরকম করা হয়েছে। তো এরা মানুষকে চুলকে দিচ্ছিল। তো এই জিনিসটা দেখে আমি বুঝেছিলাম, আমি জাস্ট মানে ক্যাজুয়াল যে অটোমেটিক ফিড আসে, কিন্তু অবশ্যই পুলিশের তো এগুলো ডেডিকেটেড টিম থাকে, তো তারা এগুলোতে বুঝতে পেরেছে আজকে একটা ঘটনা হতে হয়, সেটা স্টেডিয়ামের ভেতরে হতে পারতো। ধরুন স্টেডিয়ামের ভেতর হঠাৎ করে ভাঙচুর শুরু হলো, হতেই পারে, কেননা সবাই তো ধরুন যে আমরা যে রিসেন্ট ইলেকশনস দেখেছি, সেখানে দেখেছি যারা ক্ষমতায় এসছে, সে রাজ্য স্তরে হোক বা সেন্ট্রাল ইলেকশনে হোক, পশ্চিমবঙ্গে তারা 50%-এর বেশি ভোট পেয়েছে। কিন্তু বিরোধী পক্ষ যে দুটো পক্ষ রয়েছে, সিপিএম, বিজেপি, এরা কিন্তু একদম শূন্য পায়নি, মানে তাদের একটা ভালো পার্সেন্টেজ ভোট আছে, ঠিক আছে। সুতরাং ধরুন অবশ্যই এটা এখন পরিষ্কার যে যারা মোটামুটি এই আন্দোলনগুলো করছে, তারা এই দুটো পার্টি যারা হেরে গেছে তাদের সমর্থক। তো এই সংখ্যাটা কিন্তু শূন্য নয়, এই সংখ্যাটা শূন্য নয়, এটা একটা সাইজেবল একটা পার্সেন্টেজ আছে। তো তার মানে বিরোধী পক্ষও আছে, যারা ধরুন একদম প্রো টিএমসি, তারাও আছে। তো মাঠের ভেতর ধরুন হঠাৎ করে শুরু করলো, যেমন আজকে স্লোগান দিচ্ছি চটি পিসি, একদম ডেরোগেটারি, সিএম তুমি যাও, টিপিক্যাল যেগুলো ধরুন বিজেপি বা সিপিএমের স্লোগান, সেগুলো আজকে সেই সব স্লোগান আমরা শুনতে পাচ্ছিলাম। বিভিন্ন যে ভিডিও পাবলিশ হয়েছে সেখানে আমরা শুনতে পাচ্ছিলাম, সেখান থেকে পরিষ্কার যে কারা মোটামুটি ব্যাপারটাকে চালনা করছিল। যেমন আমাদের কল্যাণবাবু চলে গেছেন, উনি একজন বিজেপির একজন অবশ্যই বিখ্যাত একজন পলিটিক্যাল লিডার। তারপর বিভিন্ন সিপিএমের আমরা ছোটোখাটো লিডারকে দেখছিলাম, এরা সব গিয়েছিল মানে ব্যাপারটাকে পরিচালনা করছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। তো এবার ধরুন মাঠের মধ্যে হঠাৎ করে ধরুন এই বিজেপি সিপিএমের এরা এক রকমের স্লোগান দেওয়া শুরু করলো, পিসি চটি চাটা এইসব বিভিন্ন শুরু করলো, মুখ্যমন্ত্রী নিপাত যাক এইসব। তখন যদি আবার তৃণমূলের যে সমর্থক, তাদের মধ্যে যদি একটা ক্ল্যাশ লাগতো, ধরুন চেয়ার ভাঙচুর হতো, এই হতো সেই হতো, বা ধরুন কিছু হলোই না, মানে প্রো টিএমসি তো কেউ কিছু করলো না, নিজেরাই নিজেদের মধ্যে শুরু করলো, চেয়ার ভাঙাভাঙি এসব শুরু করলো, তখন কিন্তু ব্যাপারটা একটা চূড়ান্ত একটা খারাপ পর্যায়ে চলে যেত। এবং তারপর মাঠের বাইরেও ধরুন এটা সেটা হলো, তখন 16ই আগস্টে একটা ডাবল 16ই আগস্ট হয়ে যেতে পারতো। ধরুন 16ই আগস্টে যতজন মারা গেছে তার থেকে বেশি কিছু হতে পারতো। তো সেইটা অনুধাবন করে পুলিশ কিন্তু বা রাজ্য প্রশাসন এরা আগে থেকেই নির্ণয় করে যে আজকের ম্যাচটা করাটা ঠিক হবে না, এবং এটা যথার্থ একটা সিদ্ধান্ত। কেন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটার কোনো ভিত্তি নেই, আপনারা দেখলেই বুঝবেন আন্দোলনটা কোনো ভিত্তি নেই। সুতরাং যেই ভিত্তিহীন আন্দোলন হয়, যেমন ধরুন চাষিদের যে একটা আন্দোলন হয়েছিল, তার একটা ভিত্তি ছিল যে কিছু আইন পাশ হয়েছিল, সেই আইনটা কিন্তু সত্যিকারের আইন, সেই আইনটার বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করছিল। আর অবশ্যই যে সরকার যে আইনটা এনেছিল, তারা বলছিল না এই আইনটা আমরা বলবৎ রাখবো। সুতরাং তার একটা ভিত্তি আছে এবং তার একটা সাস্টেনেবিলিটি, একটা কন্টিনিউটি আছে। কিন্তু এই ক্ষেত্রে এরা বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। কিসের বিচার চাই? আমি কিন্তু বারংবার বলছি, তোমরা সিকিউরিটি চাও না বিচার চাও। তো আমি দেখছি স্লোগানটা কিন্তু একবারও মানে সিকিউরিটির দিকে যাচ্ছে না, সবসময় বিচারের দিকে, উই ওয়ান্ট জাস্টিসের কি কেন্দ্র করেই থাকছে। খুব ভালো কথা, হয়তো একটা হ্যাশট্যাগ তৈরি হয়ে গেছে, তাই সেই হ্যাশট্যাগটা বদলাতে চাইছে না। তো এই জাস্টিস, এই জাস্টিসটা দেবে কে? জাস্টিস তো দেবে আপনার কোর্ট, তাই তো? কোর্টই দিতে পারে, আপনার কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি জাস্টিস দিতে পারে না। আপনার ইনভেস্টিগেটিভ এজেন্সি কাউকে ধরুন অ্যারেস্ট করলো, ফাইনালি কোর্ট সেই ভার্ডিক্টটা দেবে যে কেউ সত্যিকারের মানে কালপ্রিট কিনা, মানে তার কত শাস্তি হবে। কিন্তু কোর্ট তখনই আসতে পারে যখন ইনভেস্টিগেশনটা ক্লোজ হবে। এবার ইনভেস্টিগেশনটা করছে কে? ইনভেস্টিগেশনটা গত 5 দিন ধরে করছে কেন্দ্রের এজেন্সি, যে
সুপ্রিম এজেন্সি, মানে ভারতের আমরা যে সর্বশ্রেষ্ঠ ভারতের এজেন্সি আছে সরকারের, সিবিআই করছে। তো আমি একটাও মানে কোনো স্লোগান দেখলাম না, কোনো প্ল্যাকার্ড দেখলাম না, কিচ্ছু দেখলাম না, ব্যানার টিফো কিচ্ছু দেখলাম না যেখানে লেখা আছে যে সিবিআই তোমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনভেস্টিগেশনটা শেষ করতে হবে এবং আমাদের জাস্টিস দিতে হবে। অনেকে বোন বলছে, অনেকে এই বলছে, অনেকে আবার হ্যাশট্যাগে যে যিনি মারা গেছেন তার নামটাও লিখে দিচ্ছে। এর থেকে বোঝা যায় কতটা অশিক্ষিত পাবলিকেরা। তার নাম লিখে দিচ্ছে, যদিও পুলিশ থেকে বারবার বলা হচ্ছে যে তোমরা যিনি মারা গেছেন এই ঘটনার ফলে তার নাম উল্লেখ করতে পারবে না, তোমরা তার ছবি দেখাতে পারবে না, তবু দেখছি হ্যাশট্যাগের মধ্যে তার নাম রয়েছে। তো যাকে তো এই যে এই ইনভেস্টিগেশনটা এই মুহূর্তে করছে সিবিআই করছে। তো আমরা দেখলাম আজকে মানে বিজেপি যে লিডার, প্রখ্যাত লিডার কল্যাণবাবু, উনি আজকে এসছিলেন। উনি এটা সেটা অনেক কিছু বললেন, কিন্তু একবারও বললেন না, বা ওনার আশপাশে থাকা যারা ওনাকে প্রম্পট করছিল, একজন দেখলাম একজন ওনার কানে কিছু বলে দিচ্ছে, তো একবারও বললেন না যে আমরা চাই যে সিবিআই যাতে আগামী 24 ঘন্টার মধ্যে কেসটা সলভ করে বা কেসটা ক্লোজ করে। তো এই জন্যই বলছিলাম যে এই এই যে আন্দোলনটা হচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড এবং এর কোনো বেস নেই বা কোনো ফাউন্ডেশন নেই, কারণ এটা টোটালি ভিত্তিহীন। মানে আপনি খুব স্পেসিফিক একটা আন্দোলন করতে পারেন যে জাস্টিস তুমি এই এই দিনের মধ্যে দিয়ে দাও এবং তুমি দাও, মানে এরা কাকে অ্যাড্রেস করছে? মানে আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন নাকি কোনো আইএফের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলছেন, নাকি এআইএফএফের হেডকে বলছেন, নাকি প্রধানমন্ত্রীকে বলছেন, কাকে আপনি উদ্দেশ্য করে বলছেন উই ওয়ান্ট জাস্টিস? এই ব্যাপারটা খুব স্পেসিফিক হওয়া দরকার। এই ক্ষেত্রে জাস্টিসটা যার হাতে রয়েছে, মানে বলটা যার কোর্টে রয়েছে, সেটা হচ্ছে সিবিআই। আমি একজন কাউকে দেখলাম না বলছি যে সিবিআই তোমাকে আগামী 24 ঘন্টা কি 48 ঘন্টা 72 ঘন্টা, যেটা আপনারা ন্যায্য মনে করেন, বা কেউ যদি সততার সাথে কিছু মানে প্রোটেস্ট করে, আন্দোলন করে, তো সে সৎভাবে যেটা চাই মানে এই তারিখের মধ্যে শেষ করতে হবে এবং কাকে শেষ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রাথমিকভাবে অবশ্যই আপনার বলা উচিত যে অ্যাকশান ওনারকে, আপনি যে একটা ধরুন একটা মিটিং হলো, মিটিংয়ের পর মিটিং মিনিটস নেন, তো মানে কী মিটিংয়ের ফলস্বরূপ কী কী অ্যাকশান রয়েছে বা অ্যাকশান ওনার, এই মুহূর্তে জাস্টিস দেওয়ার ওনারটা এই মুহূর্তে কিন্তু সিবিআই, অন্য কেউ নয়, মানে অন্য কোনো এজেন্সি নয়, মানে প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়, অন্য কেউ নয়, আইএফএ নয়, এআইএফএফ নয়, শুধু সিবিআই। সিবিআই কেসটা ক্লোজ করার পর তখন ব্যাপারটা কোর্টের কাছে যাবে। তো এই মুহূর্তে অ্যাকশন ওনার কিন্তু সিবিআই। কিন্তু আমি একজন কাউকে দেখলাম না, হ্যাঁ, যারা বিভিন্ন লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো জার্সি পরে গেছে, যে সিবিআই তুমি এই সময়ের মধ্যে এই ডেডলাইনের মধ্যে কেসটা সলভ করো। আরেকটা ব্যাপার বলতে চাই, কিছুদিন আগে একটা জিনিস দেখেছিলাম, এক টিভি চ্যানেল, সে একটা মুরগি চ্যানেল আছে, সে বলেছিল যে ইস্টবেঙ্গল কি মানে রোহিঙ্গাদের ক্লাব, এই সে অনেক কিছু বলেছিল। কেননা ইস্টবেঙ্গল একটা ফ্যান ক্লাব, তারা কিছু একটা বলেছিল রক্ত দিয়ে কেনা জমি, কাগজ দিয়ে, এরকম কিছু একটা বলেছিল। তার পরবর্তীকালে সেটা নিয়ে একটা উল্লেখ করেছিল যে রাজ্যের যে স্পোর্টস মিনিস্টার আছে, অবশ্যই সে রাজ্যের যে পার্টি ক্ষমতায় আছে তৃণমূল, তার নেতা, তিনি একটা মন্তব্য করেছিলেন। তো তখন ইস্টবেঙ্গল ক্লাব খণ্ডন করেছিল যে এটা তার নিজস্ব একটা একান্ত নিজস্ব একটা বক্তব্য, খুব সমীচীন একটা বক্তব্য পেশ করেছিল নিতুবাবু। তো আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটলো সল্টলেক স্টেডিয়ামে, যেটা ঘটেনি রাদার, বা তবুও মানে এই যে আন্দোলন হলো, যে এখানে মানে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় এটা ওটা বলা হলো, স্লোগান করা হলো। আবার একজন দেখলাম একটা লিখেছে লোটা আর ঘটি এক হলো, না মাচা লোটা এক হলো। দেখুন, মাচাটাও একটা ডেরোগেটরি একটা ওয়ার্ড, লোটাটাও একটা ডেরোগেটরি একটা ওয়ার্ড। আমি জানি না আপনি যে একটা সিরিয়াস একটা স্লোগান করছেন, সেখানে মাচা লোটা এই ধরনের শব্দ কি করে কেউ চয়ন করতে পারে, মানে ব্যাপারটা একটু হাস্যকর পর্যায়ে পৌঁছে যেত। অবশ্য আপনার যদি গোটা আন্দোলনটা এরকম হয় যে একটা মেকি আন্দোলন হয়, সেক্ষেত্রে মাচা লোটা এই ধরনের আরও কিছু গালমন্দ ঢোকানো যেতেই পারতো, মুখে না রেখে ওগুলো ওগুলো পোস্টার ব্যানারে রাখাই যেত। তো যাকে তো আশা করব যে নিতুবাবু বা ইসমাইল ক্লাব কর্তৃপক্ষ বলবে যে আজকে যে আন্দোলনটা ছিল সেটা একটা একটা রাজনৈতিক আন্দোলন ছিল। অবশ্যই কোন দুটো পার্টি আমরা বুঝতেই পারছি, মানে আগের বক্তব্যটা সিএ বক্তব্যটা যেমন তৃণমূলের ছিল, তেমনই আজকের বক্তব্য বা আজকের যে আন্দোলন বা যে জমায়েত হয়েছিল, এটা একান্তই বিজেপি এবং সিপিএমের লোকজনেরই ছিল, জমায়েত ছিল। কেন ধরুন, আমি খুব সহজ কথা বলছি, ধরুন একটা যদি তৃণমূলের একটা সাপোর্টার যে গেল স্বতঃস্ফূর্তভাবে, সে কি মনে হয় গিয়ে ওখানে বলবে চটি চাটা পিসি মুখ্যমন্ত্রী তুমি নিপাত যাও, এই ধরনের তো কথা বলবে না। কোনো যদি তৃণমূলের
কোনো সাপোর্টার যে ইস্টবেঙ্গল বা সুপার জায়ান্ট বা মোহামেডানের সাপোর্টার সে এই ধরনের শব্দের ব্যবহার করবে না। তো আশা করবো যে নিতুবাবু পারলে সময় নিয়ে, মানে কোনো তাড়াহুড়ো নেই, একটা অন্তত প্রেস মিট না করে অন্তত একটা প্রেস রিলিজ দেবে যে ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবেই যুক্ত নেই, যারা লাল হলুদ জার্সি পরে মানে গেছে গিয়ে এই ধরনের একটা রাজনৈতিক পার্টির এজেন্ডা চালিয়েছে। এবং এই সংখ্যাটা কিন্তু ছোট হবে না, আমি তার কারণটা আবারও বলছি, যে সদ্য ইলেকশন হয়েছে সেখানে আমরা দেখেছি হিউজ মেজরিটি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনা মানে এটা আমার বলা না বলা কিছু এসে না, যেটা ফ্যাক্ট পেয়েছে। কিন্তু বিরোধীরা কিন্তু শূন্য পায়নি, বিরোধীদের যদি টোটাল ভোট পার্সেন্টেজ দেখেন ওইটা একটা গুড পার্সেন্টেজ, মানে কম্বাইন মানে সিপিএম আর বিজেপি মিলিয়ে যে টোটাল একটা ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু খুব কম নয়, মানে 40%-এর আশপাশ তো হবেই তার। সুতরাং আপনি যদি টোটাল পপুলেশন দেখেন কলকাতা শহরে, তার 40% ধরলেও কিন্তু একটা বেশ বড় একটা সংখ্যা। সুতরাং যে সমাগম হয়েছে সেটা খুব স্বাভাবিক, মানে আপনার যদি 40% পিপল যদি অপোজিশনে থাকে এবং অপোজিশন যদি কোনো র্যালি করে বা প্রোটেস্ট করে, তার একটা সংখ্যা তো হবেই, অবশ্যই হবে, সেটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তো যাকে এটুকুই বলা ছিল। আবার ধন্যবাদ জানাবো রাজ্যের প্রশাসনকে, রাজ্যের পুলিশকে, যে আরজি করের মতন আরেকটা ঘটনা ঘটতে দেয়নি আজকে সল্টলেক স্টেডিয়ামে, আমাদের স্বাদের সল্টলেক স্টেডিয়ামে। কিন্তু কেন আরজি কর দেখুন, খারাপ লাগে। আমার এক বহু পুরনো এক শিক্ষক, উনি ওই উত্তর কলকাতার দিকেই থাকেন। তো ওনারা বা ওই চত্বরে অনেক মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা আরজি করে যায়। আরজি কর হাসপাতালে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোর মতনই। সেই হাসপাতালে কি ভাঙচুর হয়েছে। তো এখন মানে সেখানকার লোক, সেই স্থানীয় লোক, যতদিন না আবার হাসপাতালটাকে আবার ঠিকঠাক করা হচ্ছে, আবার রিপেয়ার করা হচ্ছে, রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, অন্তত ইমার্জেন্সি ওয়ার্ড ফোর্ড, তাদের কাছে কিন্তু উপায় নেই, মানে অন্য কোথাও যেতে হবে তাদের। কিন্তু ব্যাপারটা তাদের কাছে খারাপই হলো। যাকে আবার সবাইকে ধন্যবাদ জানাবো। আজকের দিনটা আবারও বলবো যে ডার্বি ক্যান্সেল করে খুব ঠিক কাজ করেছে, নয়তো অনেকের প্রাণহানি ঘটতে পারতো। এবং তাতে করে মানে বাংলা ওই সন্দেশখালির মতন আবার একটা মানে একটা ন্যাকামি করে একটা বাংলার একটা বাংলাকে নিয়ে একটা কুৎসা রটানোর একটা প্রচেষ্টা হয়েছিল, সেটা পুরোপুরি ভেস্তে দেওয়া গেছে। দেখুন, অনেকে বলছেন যে আরজি করের এটা পুলিশ ব্যর্থ হয়েছে, শুধু পুলিশ নিজের মুখে স্বীকার করেছে যে তাদের ইন্টেলিজেন্সটা ফেল করেছে। সে ফেল করতেই পারে, মানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কালে ইন্টেলিজেন্স ফেল করে পুলিশের, তাই না? বিভিন্ন দুর্ঘটনা ঘটে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নিধন হয়, পুলিশ ফেল করতেই পারে মাঝে মধ্যে। তো এই ক্ষেত্রে তারা ফেল করেছিল এবং তার দরুনই ওইটা হয়েছিল। রাত 12:30টার পর ওই কিছু পলিটিক্যাল পার্টির লোকজন গিয়ে ভাঙচুর চালিয়েছিল। তো আজকের ঘটনাটা কিন্তু পুলিশ সেটা ঘটতে দেয়নি, তাদের ইন্টেলিজেন্স কিন্তু আজকে সফল ছিল। তো সেই জন্য তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। সকলে ভালো থাকবেন।